আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পড়ব হলো ভাষা সংকট এবং সম্ভাবনা। এই প্রবন্ধটি যার লেখক হলো আব্দুল হক। এটা শুরু করার পূর্বে আমরা এর টাইটেলটা নিয়ে একটু কথা বলি। দেখো, বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা। এটা কিন্তু লিখিত হয়েছিল 1973 সালে এবং আমরা জানি যে 1972 সালে আমাদের কি হয়েছিল? 1972 সালে আমাদের সংবিধান কার্যকর হয়, যেটা হলো 16ই ডিসেম্বরে। 1972 সালের 16ই ডিসেম্বর। তিনি একটা বাংলা ভাষা নিয়ে যে একটা কি, কি সংকট হতে পারে এবং কি, কি সম্ভাবনা আছে, সেই বিষয়টাই এই প্রবন্ধে তিনি তুলে ধরেছিলেন। সেই বিষয়টা আমরা এখন পড়ব। তার আগে আমরা এর শব্দার্থটা জেনে নিই। কারণ আমরা একটা প্রবন্ধ পড়ার পূর্বে তার শব্দার্থগুলো আমাদের জানা এই কারণে প্রয়োজন, কারণ শব্দার্থগুলো একদম নতুন থাকে, যেগুলো আমাদের জানা প্রয়োজন। দেখো, অবিচ্ছেদ্য, যা পৃথক করা যায় না। আনকোরা মানে হলো নতুন। কর্মনিপুণ, কাজে দক্ষ। চ্যালেঞ্জ, বাধা। ছায়াপাত, প্রতিফলন। নবজাত, নতুন জন্মপ্রাপ্ত। দ্ব্যর্থতা, যার অর্থ দুই রকম: রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংক্রান্ত চিন্তা। শৈথল্য, শিথিলতা। আমরা শুরু করতে পারি। আমাদের সংবিধান কার্যকর হলো 16ই ডিসেম্বর, অর্থাৎ উনিশশো কত সাল? 1952 সালের কিন্তু 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর কিন্তু আমাদের, দেখো, মুক্তিযুদ্ধর যে স্বাধীন হয়েছিল 1971 সালের ঠিক 1 বছর পর, অর্থাৎ 1952 সালের 16ই ডিসেম্বর, সেই দিন কিন্তু কার্যকর হয়। তারপর দেখো, ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং উজ্জ্বল দিবসে। কোনো নবজাতক রাষ্ট্রের সংবিধান রচনাই বড় ঘটনা, কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার গুরুত্ব এই যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে। এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামের নয়, ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয় স্তম্ভ বাংলাদেশের সংবিধান। কারণ কি? কারণ হলো সেটা বাংলা ভাষায় রচিত হয়েছিল। বিজয় দিবস, সংবিধান দিবস ও ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। দেখো কি বলছে যে বিজয় দিবস, কারণ বিজয় দিবস কেন? কারণ হলো 16ই ডিসেম্বর। এবং সংবিধান দিবস, এই 16 ডিসেম্বর কিন্তু সংবিধান দিবস বলা হয়, কারণ এই দিনই সংবিধান প্রথম কার্যকর হয়েছিল। এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি, কারণ ভাষা আন্দোলন আমরা জানি 1952 সালে কি হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল। তাদের আত্মত্যাগের পরে আমরা বাংলা ভাষা পাইছিলাম, আর বাংলা ভাষায় এই রচনা হওয়ার মাধ্যমে কিন্তু ভাষা আন্দোলনের একটা বিশেষ পরিণতি আমরা লক্ষ্য করি। তারপর দেখো, বাংলা ভাষা এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনার একটা তাৎপর্য হচ্ছে এটি ভাষার বিশেষ এক গুণগত পরিণতি লাভের উদাহরণ। সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা, এমন ভাষায় যার মধ্যে ভাবাবেগ, অস্পষ্টতা, দ্ব্যর্থতা, বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটি, শৈথিল্যের অবকাশ নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান যৌথ রাষ্ট্রচিন্তা রূপদান করে। যারা সংবিধান রচনায় ব্যাপৃত থাকেন শুধু তাদের চিন্তা নয়, সমগ্র জাতিরও চিন্তা। সেই সঙ্গে কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা ও অভিজ্ঞতাও এর ছায়াপাত করে। যারা সংবিধানের প্রকৃত রচয়িতা এবং জনসমাজের রাজনৈতিক প্রতিনিধি, তারা বাংলা ভাষাবিদগণের সহায়তা নিয়েছেন। সম্মিলিতভাবে তাদের মনে রাখতে হয়েছে আদালতে এবং ময়দানে সম্ভাব্য চ্যালেঞ্জের কথা। প্রতিটি বাক্য শব্দকে শোনার মতো সূক্ষ্মভাবে ওজন ও যাচাই করে দেখতে হয়েছে। সেই সঙ্গে দেখতে হয়েছে যেন সংবিধানের ভাষা বাংলা হয়, শুদ্ধ বাংলা হয় এবং পঠনযোগ্য বাংলা হয়। সেই সব বিষয়ে খেয়াল করা হয়েছে। এটা হলো বাংলাদেশের সংসদ। বাংলাদেশের সংসদ, জাতীয় সংসদে নিশ্চিতভাবে বলা যায় এখন থেকে বাংলা ভাষাতেই আইন প্রণীত হবে। প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলা লিখতে। দু একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায়। এসবই বাংলার জন্য নতুন কাজ। একেবারে আনকোরা শব্দের অর্থ হলো নতুন। একেবারে আনকোরা কাজ বোধ হয় বলা চলে না। তবে এসব ক্ষেত্রে, যেমন সর্বাত্মক আত্মনিয়োগ দায়িত্ব, আর কখনো ভাষার উপর এসে পড়েনি। তারপর দেখো,
এসব কাজে আবেগে, বাহুল্যে, শৈথিল্যে স্পষ্টতার ভারে নুয়ে পড়ার অবকাশ নেই। নিটোল দেহ কর্মীর মতো তাকে ফিটফাট হয়ে উঠতে হবে। কোনো রকম সাহিত্য সৃষ্টি নয়, বাস্তব কর্মনিপুণই হতে হবে তার যোগ্যতার মাপকাঠি। আরও দুটি ক্ষেত্রে বাক্য ও শব্দকে সবসময় ঠিক ওই রকম শোনার মতো ওজন করার দরকার না হলে যথেষ্ট কর্মনিপুণ হতে হবে। সেই দুটি ক্ষেত্র হচ্ছে প্রশাসন এবং উচ্চশিক্ষা। প্রশাসন হচ্ছে প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার মাধ্যম। সঠিকভাবে বলতে গেলে প্রধান মাধ্যম হবে বাংলা। এটা দ্বারা কিন্তু তিনি কি বুঝাইছেন যে সম্ভাবনা কি সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই বাংলা ভাষার মাধ্যমে। দেখো এইটা কিন্তু ১৯৭৩ সালে রচিত হয়েছিল। তারপরে কি সম্ভাবনা আসলে হতে পারে সেই সকল নিয়েই কিন্তু তিনি এটা লিখেছেন। সব রকমের জ্ঞান ধরে রাখতে হবে এবং ছাত্রদের কাছে পরিবেশন করতে হবে বাংলা ভাষায়। যেসব দুরূহ বিষয়ে বাংলা ভাষার কখনো লেখা হয়নি সেসব বিষয়। শিক্ষণীয় সব বিষয়ের মাধ্যম হবে বাংলা। যদিও বিশেষজ্ঞ খ্যাতনামা বিদেশি পণ্ডিতদের লেখা বই চিরদিন ইংরেজি ভাষায় পড়তে হবে শিক্ষার এবং জ্ঞানের পূর্ণতার জন্য। শুধু ইংরেজি ভাষায় কেন, সকল উন্নত ভাষায় দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষারও আছে। এ পরিচয় ১৯ শতক থেকে কম বেশি পাওয়া যাচ্ছে। সংবিধান, আইন এবং মামলার রায়, প্রশাসনিক চিঠিপত্র এবং সরকারি আধা-সরকারি সংস্থাসমূহের ব্যবস্থাপনা প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষণীয় বিচিত্র জ্ঞান ও অন্যান্য বিষয় সংক্রান্ত গ্রন্থ, যন্ত্রবিদ্যা এবং অন্যান্য বাস্তব বিষয়ের বিষয় সংক্রান্ত প্রকাশনার সাহিত্য নয়, কিন্তু এরা সকলে মিলে ভাষার প্রকাশ ক্ষমতাকে সম্প্রসারিত করে এবং সাহিত্যের সাহিত্য ও সংস্কৃতির পটভূমি রচনা করে। পশ্চিমবঙ্গের অপেক্ষা বাংলাদেশে এর সম্ভাবনা অধিক প্রশস্ত, কেননা এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী। জ্ঞান, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতখানি ইংরেজির প্রয়োজন তার সবখানি ধারণ করে প্রকাশের দায়িত্ব নিতে হবে বাংলা ভাষাকে। পক্ষান্তরে পশ্চিমবঙ্গের অনেকগুলো ক্ষেত্র শুধু সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজিকে সরানো যাবে না। অনেক ক্ষেত্রে একই প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে, জ্ঞান সংস্কৃতির নিজস্ব প্রয়োজনে নয়। এই কারণে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশের ভাষার ভবিষ্যৎ উজ্জ্বল। অধিকন্তু উপনিবেশ শাসন থেকে মুক্তির জন্য সংগ্রাম, বিশেষ করে সশস্ত্র সংগ্রামের যে বিপুল অভিজ্ঞতা বাঙালির হয়েছে তাও একটা মহৎ সাহিত্যের রূপ পাওয়ার জন্য প্রতীক্ষা করছে। অবিরুদ্ধ প্রয়োজনের চাপে বাংলা ভাষাকে ভাষা ও সাহিত্যকে বাংলাদেশে সমৃদ্ধ করতে হবে। সম্ভাবনার হওয়ার সম্ভাবনা অপরিসীম। ধন্যবাদ সকলকে। আর তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে যুক্ত হয়ে যাও, কারণ হলো তোমাদের যে কোনো ধরনের সমস্যা আছে সেগুলো আমাদেরকে জানাতে পারো এবং তোমাদের কী ধরনের ক্লাসের প্রয়োজন এই মুহূর্তে সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।